আসসালামু আলাইকুম। আজ ২৬ এপ্রিল ২০২৫ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিচারপতি খায়রুলের সঙ্গে হাসিনার গোপন সম্পর্কের খবর ফাঁস। সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে যা বলল জামায়াত ইসলামী। কাশ্মীরে প্রতিহিংসামূলকভাবে মুসলমানদের বাড়ি গুড়িয়ে দিচ্ছে মোদি। এবার বিস্তারিত। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন আহমদ কেন এখনো গ্রেপ্তার হচ্ছে না সে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাদের গণতন্ত্র হত্যাকারী এবং ফ্যাসিবাদ কায়েমের মূল দোসর হিসেবে অভিহিত করে রিজভী বলেন, শেখ হাসিনাকে ফ্যাসিবাদ কায়েম করার জন্য সুযোগ করে দিয়েছেন তারা। রিজভী গণমাধ্যমকে বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে বিদেশি চক্রান্ত এবং দেশের গণতন্ত্র বিরোধী চক্রান্তকারীদের সুপরিকল্পিত আঁতাতে খায়রুল হক এই কাজটি করেছিলেন। তিনি কেন গ্রেপ্তার হচ্ছেন না? তিনি তো সবচেয়ে বড় দায়ী। এই যে জাহিদের হত্যাকাণ্ড, আবু সাইদের যে হত্যাকাণ্ড, এইসব কিশোর তরুণ যাদের বুকের তাজা রক্ত ঝরে গেল শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে, এর জন্য তো খায়রুল হক প্রথম এবং প্রধান দায়ী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, একজন নিরীহ মানুষ যার কোনো স্বাক্ষর নেই, যার সঙ্গে কোনো কিছুর সম্পর্ক নেই, দেশে বিদেশে প্রশংসিত জনগণের অত্যন্ত সমাদৃত নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জাস্টিস মোহাম্মদ আখতারুজ্জামান ৫ বছর সাজা দিয়ে দিলেন। তারপরে আবার হাইকোর্টে আরেকজন বিচারপতি এম ইনায়েতুর রহিম আরও বাড়িয়ে দিলেন ৫ বছর। তারা কেন আজকে ধরাছোঁয়ার বাহিরে? এরাই তো গণতন্ত্রের হত্যাকারী। এরাই তো ফ্যাসিবাদ কায়েমের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন। আমরা যদি শহীদের রক্তকে ন্যূনতম মর্যাদা দিতে পারি, এরা তো কেউ গ্রেপ্তারের বাহিরে থাকার কথা নয়। তাহলে কেন আজকে এসবে ফ্যাসিবাদ কায়েমকারীরা, রাষ্ট্রের প্রতিষ্ঠান ধ্বংসকারীরা এখনও বহাল তবিয়তে আছে? এরা যদি দেশে নাও থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, তাদের গ্রেপ্তার করা এবং ধরার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। সেই উদ্যোগ জনগণ দেখতে চায়, এদেশের মানুষ দেখতে চায়। রুহুল কবির রিজভী বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব যে নিজের স্বার্থেই অপরাধ করেছেন, এটা তো প্রমাণিত। তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করতে পারলে পুরস্কৃত হবেন, তিনি পুরস্কৃত হয়েছেন। তিনি চিফ জাস্টিসের মতো পদের চেয়ে ছোট পদে থাকার জন্য আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন এবং তার চিকিৎসার জন্য শেখ হাসিনার কাছ থেকে প্রধানমন্ত্রীর ফান্ড থেকে ১০ লাখ টাকা পেয়েছেন। জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৪ বছর করার যে প্রস্তাব সংবিধান সংস্কার কমিশন দিয়েছে, তাতে একমত নয় বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরই চায়। শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াত ইসলামীর বৈঠকের মধ্যবর্তী অংশ শেষে এ কথা জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ডাক্তার তাহের বলেন, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৪ বছর হবে। আমরা এর সঙ্গে দ্বিমত জানিয়েছি। আমরা বলেছি সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর থাকবে। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত বলে জানিয়েছে জামাত। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে আমরা একমত হয়েছি, তবে এটার ফরমেশন, ন্যাচার, প্রসেস সম্পর্কে আমরা আলোচনা করছি। জামায়াতের এ সিনিয়র নায়েবে আমির বলেন, ৫টি কমিশনের রিপোর্ট দেয়া হয়েছিল। আমরা আলোচনা শুরু করেছি সংবিধান সংস্কারের উপরে দেয়া প্রস্তাবনা দিয়ে। অনেক বিষয়ে আমাদের ভেতরে মতবিনিময় হয়েছে, নানা বিষয়ে ব্যাখ্যা হয়েছে, কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, কমিশন সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি ইমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার ও ডক্টর ইফতেখারুজ্জামান। এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নিতে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন ডাক্তার তাসনিম জারা। এতে তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরে আমার ছবিসহ একটি আইনি নোটিশ গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যেখানে একটি ভিত্তিহীন ও অযৌক্তিক অভিযোগ করা হয়েছে যে আমি পর্নোগ্রাফি সংস্কৃতি প্রচার করছি। এত ভিত্তিহীন কিছুর প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই,
কিন্তু আমি কথা বলতে চাই, কারণ চুপ থাকলে মানুষ ভুল বুঝতে পারে। যখন আপনি পরিষ্কার হাত ও খোলা মন নিয়ে জনজীবনে প্রবেশ করেন, তখন আপনি মনে করেন যে সংগ্রাম হবে চিন্তা নিয়ে, নীতি নিয়ে, স্বপ্ন নিয়ে। কিন্তু তারা আপনার চিন্তার সঙ্গে সঙ্গে বিতর্ক করার আগেই আপনার নাম কলুষিত করার চেষ্টা করে। এটি একটি পুরনো কৌশল, যা লজ্জা দেয়া, মনোযোগ সরানো এবং বিকৃত করার জন্য দেয়া হয়েছে। কিন্তু আমি বিভ্রান্ত হব না এবং যে লজ্জা আমার নয় তা বহনও করব না। বহু বছর ধরে আমি জনস্বাস্থ্য সেবায় কাজ করেছি, মানুষের সাহায্য করার জন্য প্ল্যাটফর্ম তৈরি করতে অতিরিক্ত সময় দিয়েছি। আমার নাম ব্যবহার করে ভুয়া পেজ এবং ভেজাল ওষুধ সম্পর্কে আমি বারবার জনসাধারণকে সতর্ক করেছি। যারা এখন সেই বাস্তবতাকে একটি শিরোনামে বিকৃত করার চেষ্টা করছে, তারা একটি বিষয় ভুলে গেছে, তবে মানুষ মনে রেখেছে। তারা মনে রেখেছে কারা তাদের প্রয়োজনের সময় পাশে দাঁড়িয়েছিল। তারা সেই কণ্ঠস্বর মনে রেখেছে যা শান্তভাবে চরম অস্থিরতার মধ্যেও কথা বলেছিল। তারা মনে রেখেছে কারা ভাঙা সিস্টেমকে কাজে লাগানোর চেষ্টা না করে মেরামত করার চেষ্টা করেছিল। এবং রাজনীতিতে উচ্চ বাচ্চের চেয়ে মনে রাখা বেশি শক্তিশালী। আমি আরামের জন্য এখানে আসিনি। আমি জেনেই এসেছি যে এটি কঠিন হবে, জেনেই এসেছি এটি নোংরা হবে। কিন্তু আমি এই বিশ্বাস নিয়েও এসেছি আমরা ভিন্নভাবে সততার সাথে, শালীনতার সাথে, সাহসের সাথে রাজনীতি করতে পারবো। সুতরাং যারা আশা করছেন এই ঘটনা আমার গতি মন্থর করে দেবে, তাদের বলছি, না, আমি পিছপা হব না, না, আমি লুকাবো না, না, আমি আপনাদের ফাঁদে পা দেব না। বরং এই অবস্থান আমার সংকল্পকে আরও দৃঢ় করেছে। কারণ যখন মিথ্যাই অবশিষ্ট থাকে, এর মানে হলো আপনার সত্য ইতোমধ্যে যুক্তিতে জিতেছে। তাদের কথা বলতে দিন, আমি কাজ চালিয়ে যাব। এবার ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার খবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগামের অপরাধীদের কল্পনাতীত শাস্তি দেওয়ার অঙ্গীকার ঘোষণার পর উপত্যকায় শুরু হয়ে গেছে ক্ষমতাসীন বিজেপি বুলডোজার নীতি। 22 এপ্রিলের সশস্ত্র গোষ্ঠীর গুলিতে 26 জন নিহত হওয়ার ঘটনায় কুশীলবদের একজনকেও ধরতে না পারলেও জম্মু কাশ্মীর প্রশাসন গতকাল শুক্রবার থেকে সন্দেহভাজনদের ঘরবাড়ি ভাঙতে শুরু করেছে। শুক্রবার 2টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর শনিবারও বুলডোজার চালিয়ে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে আরও 2 সন্দেহভাজনের বাড়ি। কাশ্মীর উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীর মোকাবিলায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর এই কৌশল একেবারেই নতুন। এতকাল নানাভাবে চিরুনি তল্লাশি চালানো হয়েছে, সন্দেহভাজনদের আটক করে জেরা করা হয়েছে, কিন্তু স্রেফ সন্দেহের বশে কারো বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়নি। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র বা গুজরাটের বুলডোজার নীতি এবার চালু হয়ে গেল কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরেও। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় যে 2 বাড়ি শনিবার ভেঙে দেয়া হয়, তার একটি বিস্ফোরণ ঘটিয়ে অন্যটি বুলডোজার চালিয়ে। নিরাপত্তা বাহিনীর দাবি সেই 2 বাড়ি ছিল পেহেলগামের চিহ্নিত 2 জঙ্গির। 22 এপ্রিল পেহেলগামে নরসংহারের পর কাশ্মীর প্রশাসন যে জঙ্গিদের স্কেচ প্রকাশ করেছিল, তাদের 2 জনের বাড়ি শুক্রবার ধূলিসাৎ করা হয়েছে। সরকারিভাবে বলা হয়েছে ওই 2 অপরাধীর একজন আসিফ শেখ, অন্যজন আদিল হোসেন ঠোকর। আদিলের বাড়ি শুক্রবার দিবাগত রাতে বিস্ফোরণে উড়ে যায়। আসিফের বাড়িতে বুলডোজার চালানো হয়। শনিবার কুলগামে যার বাড়িতে বুলডোজার চালানো হয়, নিরাপত্তা বাহিনীর বয়ান অনুযায়ী তার নাম জাকির আহমেদ গনি। সরকারের দাবি, ওই তরুণ পেহেলগামের ঘটনায় সরাসরি যুক্ত না থাকলেও তিনি ছিলেন সশস্ত্র গোষ্ঠীর নেপথ্য সহযোগী। পর্যটকদের ওপর হামলার পরিকল্পনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ঘটনার পরপরই তিনি গা ঢাকা দেন। পুলওয়ামায় বুলডোজার চালিয়ে বাড়ি ভেঙে দেয়া হয়েছে আরেক সন্দেহভাজন ব্যক্তির। নিরাপত্তা বাহিনীর দাবি, তার নাম আহসান আল শেখ। বিজেপি শাসিত রাজ্যের বুলডোজার নীতির বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্ট একাধিকবার মন্তব্য করেছেন। নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করা হলেও কোনো স্থাপনা ভেঙে দেওয়ার আগে সরকার বা প্রশাসনকে আইন মানতে হবে বলেও সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনকে তীব্র ভর্ৎসনাও করা হয়েছে। ভাঙচুরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে। পেহেলগামের ঘটনার পর জম্মু কাশ্মীরের বুলডোজার নীতির বিরুদ্ধে তেমন কোনো নির্দেশ এখনও নেই। স্রেফ সন্দেহের বশে বাড়ি ভাঙার যৌক্তিকতা এখনও প্রশ্নবিদ্ধ হয়নি। বস্তুত যাদের বাড়ি ভাঙা হয়েছে সেই পরিবারের কারো কোনো প্রতিক্রিয়াও সর্বভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়নি। জম্মু কাশ্মীরের গণমাধ্যমের স্বাধীনতা কতখানি, সেই প্রশ্ন প্রায়ই আলোচনায় উঠে আসে।
পেহেলগামের হামলার ঘটনার পর যাদের স্কেচ প্রকাশ করা হয়েছিল ঘটনার 4 দিন পরও তারা অধরা। গত শুক্রবার ভারতের সেনাপ্রধান জম্মু কাশ্মীর সফর করেন। সে সময় নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি শুরু হয়। শনিবার দিবাগত রাতেও গোলাগুলি হয়েছে। শুক্রবার রাতভর অভিযানের পর শনিবার ভোরে কুলগামের কাইমো এলাকার ঠুকুরপোড়া থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হামলাকারীদের সাহায্য করেছিলেন বলে সন্দেহ। জম্মু কাশ্মীর পুলিশ অবশ্য সন্দেহভাজন কারো সম্পর্কেই বাড়তি কোনো তথ্য প্রকাশ করছে না, যদিও কেবল সন্দেহের বশে বিনা দ্বিধায় ও বাধায় বুলডোজার চালিয়ে বাড়ি ভাঙা অব্যাহত রয়েছে। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত, যা প্রমাণ করে নদী তীরবর্তী প্রতিবেশীদের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটলে ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না। এমনটাই মনে করেন বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত। দ্য হিন্দুকে পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক নিশাত বলেন, সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত 1996 সালের গঙ্গা পানি চুক্তি পুনর্নবীকরণের সম্ভাবনার উপর ছায়া ফেলেছে। যখন ঢাকা ভারত বাংলাদেশ গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর করে তখন বাংলাদেশের সন্দেহ ছিল যে ভারত প্রতিশ্রুতি অনুসারে গঙ্গার পানি সত্যিই ভাগাভাগি করবে কিনা, কারণ নদীর প্রকৃত নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। সিন্ধু নদের পানি চুক্তি একটি বৃহৎ চুক্তি যা ভারতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হয়েছিল। অধ্যাপক নিশাত মনে করেন, সমালোচকরা এখানে সিন্ধু নদের সিদ্ধান্তের কথা উল্লেখ করতে পারেন এবং যুক্তি দিয়ে বলতে পারেন যে গঙ্গার বিষয়ে ভারতের আশ্বাসেরও কোনো মূল্য নেই। শেখ হাসিনার প্রথম প্রধানমন্ত্রিত্বকালে 1996 সালের 12 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া এবং শেখ হাসিনার মধ্যে ভারত বাংলাদেশ গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি বাংলাদেশকে বর্ষাকালে ন্যূনতম পানি প্রবাহের সুযোগ করে দেয়। 3 দশক পর পারস্পরিক সম্মতিতে এই চুক্তি নবায়ন করা যেতে পারে। সেই অনুযায়ী চুক্তিটি 2026 সালের নবায়নের জন্য উত্থাপিত হবে। অধ্যাপক নিশাত বলেন, গঙ্গা চুক্তি নবায়নের বিষয়টি আগামী বছর আসবে, কিন্তু ভারত যদি সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখে তাহলে বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বন্টনে ভারতের আগ্রহ নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে যাদের জন্ম হয়েছে প্রত্যেকেই সুখ খুঁজে থাকেন। আসলে সুখ পাখি কোথায় থাকে? সুখ পাখি আপনার নিজের মধ্যেই রয়েছে। আপনার কারি টাকা আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু সুখ নাও থাকতে পারে। আবার আপনার কিছুই নেই, আপনি গাছের নিচে ঘুমান, আপনি অভুক্ত থাকেন, এরপরেও আপনার মনের মধ্যে প্রশান্তি থাকতে পারে। সুতরাং সুখ খুঁজতে হবে মনের ভিতরে, এর জন্যে হৃদয়কে পরিচ্ছন্ন করতে হবে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন করে সুখী জীবনযাপন করি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। কাশ্মীরের ঘটনায় প্রথম প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারত একতরফাভাবে ইসলামাবাদের ওপর দায় চাপিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। প্রসঙ্গত, পেহেলগাম কাণ্ডের প্রতিক্রিয়ায় ভারতের 5 দফা পদক্ষেপ ঘোষণার পর বৃহস্পতিবার শাহবাজের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক হয়েছিল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজ আসিফ পেহেলগামের দায় অস্বীকারের পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, ভারতের তরফে সামরিক পদক্ষেপ করা হলে সর্বশক্তি দিয়ে প্রত্যাঘাত করা হবে। এরপরেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সেনাবাহিনীর নির্দিষ্ট কয়েকটি কোর এবং ইউনিটকে সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন বলে দেশটির গণমাধ্যমে খবর বেরিয়েছে। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং ভারত পাকিস্তান স্বীকৃত আন্তর্জাতিক সীমান্তের পাশাপাশি রাজধানী ইসলামাবাদ এবং সেনা সদর রাওয়ালপিন্ডি এলাকার দায়িত্বপ্রাপ্ত 10 নম্বর কোরকেও বিশেষ সতর্ক বার্তা পাঠিয়েছেন জেনারেল মুনির। এই বাহিনীরই নিয়ন্ত্রণে রয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের উত্তরাংশের স্বশাসিত গিলগিট বালুচিস্তান অঞ্চল। রাওয়ালপিন্ডিতে অবস্থিত এয়ার ডিফেন্স কমান্ড এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে বলে প্রকাশিত কয়েকটি খবরের দাবি। সাধারণভাবে নিয়ন্ত্রণ রেখায় নজরদারির দায়িত্বে রয়েছে পাকিস্তান সেনাবাহিনীর 1 নম্বর কোর। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মিরপুর জেলার মঙ্গলায় ওই বাহিনীর সদর দপ্তর। 2019 সালে পুলওয়ামায় হামলার পরে পাকিস্তানের খৈবার পাখতুনখাওয়ায় বালাকোটে যুদ্ধবিমান নিয়ে হানা দিয়েছিল ভারতীয় বিমান বাহিনী।
সেই ঘটনা মাথায় রেখে গিলগিট বাল্টিস্তানের স্কার্ডু বিমান ঘাঁটিতে বাড়তি ফাইটার জেট মোতায়েন করেছে পাকিস্তান বিমান বাহিনী। সেই সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে দ্রুত সেনা এবং সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য মোতায়েন করা হয়েছে মার্কিন ট্যাকটিক্যাল এয়ার লিফটার C-130E হারকিউলিস। গত 72 ঘন্টায় জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনার সংখ্যা প্রায় দ্বিগুণ করা হয়েছে বলে প্রকাশিত কয়েকটি গণমাধ্যমের দাবি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।